আসসালামু আলাইকুম। আজ আমরা রাজশাহী বোর্ড 2022 সালের যে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বহু নির্বাচনী যে প্রশ্নটি রয়েছে এটি সমাধান করব। তো 1 নম্বর যে প্রশ্নটি রয়েছে, অবচয় নির্ধারণে কোনটি বিবেচ্য নয়? অপশন রয়েছে ক্রয় মূল্য, ভগ্নাবশেষ মূল্য, অবচয়যোগ্য মূল্য এবং বাজার মূল্য। তো আমরা কিন্তু জানি যে অবচয় মূল্যায়নের ক্ষেত্রে আমাদেরকে ক্রয় মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিয়ে কিন্তু অবচয়যোগ্য মূল্যটা আসলে বের করতে হয়, তারপরে কিন্তু আমরা অবচয়টা নির্ধারণ করি। তো সেই ক্ষেত্রে এখানে অ্যান্সার হবে বাজার মূল্য, অর্থাৎ অবচয় নির্ধারণের ক্ষেত্রে আপনার পণ্যটির অথবা সম্পদটির বর্তমান বাজার মূল্য কত এটি আসলে মুখ্য বিষয় নয়। এরপর হচ্ছে অবচয় হলো একটি অনগদ লেনদেন, একটি অদৃশ্যমান লেনদেন এবং স্থায়ী সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া। তো আমরা কিন্তু জানি অবচয় একটি অনগদ লেনদেন এবং একটি অদৃশ্যমান লেনদেন, অর্থাৎ অবচয় কখনো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, এই জন্য আমরা এটাকে দৃশ্যমান লেনদেন বলে থাকি। আবার আমরা এটাকে অনগদ লেনদেন বলে থাকি, কারণ হচ্ছে অবচয়ের যে লেনদেনটা হয় এটা কিন্তু সরাসরি নগদের মাধ্যমে হয় না। আপনি একটা সম্পত্তি ক্রয় করেন, সেই সম্পত্তির ক্রয় মূল্যটাকে আপনি তার যে জীবনকাল আছে সেই জীবনকালের মধ্যে বন্টন করে দেন। এই বন্টন করার যে প্রক্রিয়া এটাকে কিন্তু বলা হয় আমাদের অবচয়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এটা নগদে হয় না, তার মানে অনগদ লেনদেন। এবং তিনে যেটা বলা আছে স্থায়ী সম্পত্তির ব্যয় বন্টন প্রক্রিয়া, তার অর্থাৎ এখানে অ্যান্সার হবে এন, তিনটাই সঠিক অ্যান্সার। এরপর 3 নম্বরটা আমরা করব। এখানে বলছে পদ্মা লিমিটেড এর যন্ত্রপাতির ক্রয় মূল্য 4 লক্ষ টাকা এবং সংস্থাপন ব্যয় 40,000 টাকা এবং 15% ভ্যাট প্রদান করে এবং যন্ত্রপাতিটির আয়ুষ্কাল হচ্ছে 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 20,000 টাকা। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয়ের পরিমাণ কত হবে? তো আমরা একটু আগে 1 নম্বর কোশ্চেনটা যখন সমাধান করলাম আমরা বলেছি অবচয়যোগ্য মূল্যের উপর আমরা পার্সেন্টেজ কাটি, তাহলে অবচয়যোগ্য মূল্যটা আমরা বের করব সরলরৈখিকের ক্ষেত্রে ক্রয় মূল্য থেকে মাইনাস করব ভগ্নাবশেষ মূল্য। সো আমাদের ক্রয় মূল্যটা আসলে কত এটা দেখতে হবে। ক্রয় মূল্য 4 লাখ, এর সাথে আমাদের মূলধন জাতীয় ব্যয় হিসাব যেটা ধরতে হয় সেটা হচ্ছে সংস্থাপন ব্যয়, ওইটার সাথেই যোগ হবে 40,000। তাহলে টোটাল আসলো 4,40,000 প্লাস 15% ভ্যাট প্রদান করবেন, অর্থাৎ ক্রয় মূল্য যে 40,000 4 লাখ টাকা আছে এটার 15%, অর্থাৎ 4 লক্ষ প্লাস সংস্থাপন ব্যয় 40,000, এই 4,40,000-এর উপর কিন্তু 15% কাটা যাবে না, কারণ আপনি কিন্তু যখন সংস্থাপন করবেন ওইটার উপর কিন্তু আপনি ভ্যাট প্রদান করেন না, আপনি ভ্যাট প্রদান করেন যন্ত্রপাতির যেটা ক্রয় মূল্য সেটার উপর শুধুমাত্র। তাহলে 4 লক্ষ টাকার 15% হচ্ছে 60,000 টাকা প্লাস 4,40,000, তাহলে যোগ করলে আমরা পেলাম 5 লক্ষ টাকা। এরপর সড়কের ক্ষেত্রে কিন্তু ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়ার প্রয়োজন পড়ে, এটা হচ্ছে 20,000 টাকা। তাহলে আমাদের অবচয়যোগ্য মূল্যটা হচ্ছে 4,80,000। ওকে, তো 4,80,000-কে আমরা এখন সরলরৈখিক পদ্ধতিতে 10 দিয়ে ভাগ করলেও পেয়ে যাব, আবার 100-কে 10 দিয়ে ভাগ করে যে পার্সেন্টেজ আসবে 10% সেটা করলেও কিন্তু 48,000 টাকায় অ্যান্সার হয়ে যাবে। এরপর সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্যের ফলে আর্থিক বিবরণীতে প্রভাব পড়বে। এখন কী প্রভাব পড়বে এটা আমাদেরকে বলতে হবে। তো সরলরৈখিক পদ্ধতি হোক অথবা ক্রমহ্রাসমান পদ্ধতি হোক অথবা যে কোনো পদ্ধতিতে সম্পত্তির উপর যদি অবচয় ধার্য করা যায় সেক্ষেত্রে সম্পত্তির মূল্যটা কিন্তু হ্রাস পায় এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, অর্থাৎ সম্পদ যদি হ্রাস পায় মালিকানা সত্ত্ব একটা ব্যয় হলো, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, সহজ কথা। এবং 2 নম্বরে যেটা আছে মুনাফা বৃদ্ধি পায়। এখন আপনার খরচ যদি বৃদ্ধি পায় আপনার মুনাফা কি কখনো বৃদ্ধি পায়? পায় না। খরচ যদি বৃদ্ধি পায় মুনাফাটা সবসময় হ্রাস পায়, তাহলে এখানে অ্যান্সার হবে 1 আর 3। এরপর 5 নম্বর যে প্রশ্নটি আছে বিক্রয় দ্বারা বৃদ্ধি পায়। তো বিক্রয় করলে আপনার একটা সম্পদ বাড়ে, নগদ সম্পদ বাড়ে যদি আপনি নগদে বিক্রয় করেন, আর বাকিতে বিক্রি করলে আপনার দেনাদার সেটাও সম্পদ বৃদ্ধি পায় এবং বিক্রয় একটি আয়, এজন্য মালিকানা সত্ত্বেও কিন্তু বৃদ্ধি পাবে, অর্থাৎ 1 আর 2 অ্যান্সার হবে কে।
এরপর কোনটি বিপরীত সম্পদ? কোনটি বিপরীত সম্পদ? আমরা এখানে দেখব যে বিপরীত সম্পদ আসলে কাকে বলে। বিপরীত সম্পদটা হচ্ছে অ্যাকচুয়ালি যেই লেনদেনগুলা বা যে হিসাবটা আপনার সম্পদকে কমিয়ে দেয়, এটাকে বলা হয় বিপরীত সম্পদ অথবা কন্ট্রা সম্পদ, কন্ট্রা অ্যাসেট। আবার আপনি যদি এখানে যদি বলে বিপরীত দায় কোনটা, তাহলে যেই হিসাবটা আপনার দায়কে কমিয়ে দেয় সেটাকে বলা হবে বিপরীত দায়। কোনটা? বিপরীত মালিকানা সত্ত্ব। যে হিসাবটা আপনার মালিকানা সত্ত্বকে কমিয়ে দেবে সেটাকে বলা হবে বিপরীত মালিকানা সত্ত্ব। তাহলে এখানে বলেছে বিপরীত সম্পদ কোনটি, তাহলে আমরা দেখতে পাই যে পুঞ্জীভূত যে অবচয়টি আছে, অবচয় সবসময় আপনার সম্পদকে কমিয়ে দেয়, অর্থাৎ এখানে বিপরীত সম্পদ হবে পুঞ্জীভূত অবচয়। এরপর 15% ভ্যাট সহ পণ্য ক্রয় 69,000 টাকা হলে ভ্যাটের পরিমাণ কত? তো যখন এই সহ কথাটা থাকবে আমাদের একটা সূত্রই আছে, সেটা হচ্ছে 5/15, 115, সরি 15/115। এটা যদি দিয়ে আপনারা এটাকে গুণ করেন, যে 69কে গুণ 15/115 অথবা 3/23, এটা দিয়ে যদি আপনারা করেন তাহলে কিন্তু ভ্যাটের পরিমাণ চলে আসবে এবং ভ্যাটটা হবে হচ্ছে 9,000 টাকা। আরেকটু বলি, বিষয়টা একটু জড়িয়ে গেছে, যেহেতু 69,000 টাকা ক্রয় মূল্য ভ্যাট সহ, তাহলে আপনি যেটা করবেন, যেহেতু ভ্যাট সহ বলা আছে, তাহলে 3/23 অথবা 15/115 দিয়ে আপনি এটাকে সরাসরি গুণ করবেন, করলে ভ্যাটের পরিমাণ চলে আসবে। এরপর ডেবিট নোট কে তৈরি করেন? সো ডেবিট নোট কে তৈরি করেন, এটা আপনারা এভাবে মনে রাখবেন যে ডেবিট আসলে কোনটা হয়, ক্রয় নাকি বিক্রয়? আমরা জানি ডেবিট হয় ক্রয়, তাহলে ডেবিট নোট তৈরি করে ক্রেতা। এরপর ধারে ক্রয়ের ফলে কালান্তিক মজুদ পদ্ধতিতে হিসাব সমীকরণের কোন উপাদানের পরিবর্তন হবে? সো ধারে ক্রয়ের ফলে কালান্তিক মজুদ, আসলে কালান্তিক মজুদটা কী এটা কিন্তু আপনাদেরকে আগে জানতে হবে। এবং কালান্তিক মজুদ হচ্ছে, আমরা আসলে যে পদ্ধতিতে হিসাব বিজ্ঞানটা এখন মেনটেন করি এটাই হচ্ছে কালান্তিক মজুদ। সো আমরা নর্মাল যেভাবে করি এইভাবে হিসাব করলেই হয়ে যাচ্ছে। ধারে ক্রয় কী হয়? ধারে ক্রয় করলে আপনার একটা দায় বৃদ্ধি পায় আর একটা হচ্ছে মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তাহলে অ্যান্সার আমরা দেখতে পাচ্ছি এম। এরপর প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয় কোনটি? প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ হয় হচ্ছে, আমরা জানি এখানে ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা এবং নগদ প্রাপ্তি জাবেদা, এগুলোকে আসলে বলা হয় বিশেষ জাবেদা, আর প্রারম্ভিক জাবেদাকে বলা হয় প্রকৃত জাবেদা। ক্রয় জাবেদার সাথে বিক্রয় জাবেদা আছে, নগদ প্রাপ্তির সাথে নগদ প্রদান, এগুলো কিন্তু সবই বিশেষ জাবেদার অংশ। এরপর হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কী? হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য মুনাফা নির্ধারণ করা, ঠিক আছে, মুনাফা নির্ধারণ করি আমরা আর্থিক বিবরণীর মাধ্যমে। এরপর ব্যয় নিয়ন্ত্রণ করি, এরপর হচ্ছে আর্থিক অবস্থা নির্ণয় করি আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। তাহলে এখানে তিনটাই সঠিক উত্তর। এরপরে আমরা দেখছি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় ধাপ কোনটি? আমরা জানি প্রথম হিসাব বিজ্ঞানের ধাপ হচ্ছে টোটাল 10টি। প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ, এরপর বিশ্লেষণ। এই বিশ্লেষণ বলতে আমরা জাবেদাকে বোঝাই। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে দ্বিতীয়, যদি লেনদেন শনাক্তকরণের পরে লেনদেন বিশ্লেষণ থাকতো তাহলে লেনদেন বিশ্লেষণ অ্যান্সার করতে হতো। এরপর 13 নম্বর, 13 নম্বর আমরা দেখতে পাচ্ছি 10 জানুয়ারি তারিখে পাওনাদারদের পরিশোধ করলে ভাট্টার পরিমাণ কত হবে? তাহলে আমরা একটু উদ্দীপকটা পড়ছি। 2022 সালের 1 জানুয়ারি তারিখে মিস্টার রহিম 25,000 টাকার পণ্য ধারে ক্রয় করে এবং শর্ত থাকে যে 10 দিনের মধ্যে যদি সে পরিশোধ করে তাহলে 2% ভাট্টা পাবে এবং তাকে অবশ্যই 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন শর্ত দেওয়া 2/10 n/30, এটার অর্থ হচ্ছে 10 দিনের মধ্যে দিলে সে 2% ভাট্টা পাবে এবং 30 দিনের মধ্যে অবশ্যই তাকে পরিশোধ করতে হবে। তাহলে 10 তারিখে যেহেতু সে টাকাটা পরিশোধ করতেছে, তার মানে আপনার যে টাইম পিরিয়ড দেওয়া আছে আপনার ভাট্টা দেওয়ার জন্য, সেই টাইম পিরিয়ডের মধ্যে যদি তাহলে দেয়, সে কত টাকা ভাট্টা পাবে? 25,000 টাকার 2% ভাট্টা পাবে। তাহলে গুণ করলে আমরা 500 টাকা পেয়ে যাব, উত্তর হবে 500 টাকা। এরপর 12 জানুয়ারি তারিখে পাওনাদারকে পরিশোধ করলে নিট কত টাকা পরিশোধ করতে হবে? তো আমরা কিন্তু বুঝতেছি যে যদি আমরা 12 তারিখ, অর্থাৎ যে আমাদের 10 তারিখ 10 দিনের যে টাইম পিরিয়ড ছিল সেটা পার হয়ে গেলে আমাদের সম্পূর্ণ টাকা অর্থাৎ 25,000 টাকা কিন্তু পরিশোধ করতে হবে। এরপর
সাধারণত ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে কোনটি? উদ্বৃত্ত প্রকাশ করে ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে এটা খুবই সহজ একটা প্রশ্ন, সেটি হচ্ছে ব্যয় এবং সম্পদ। আমরা জানি ব্যয় এবং সম্পদ ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে, এবং আয়, দায় এবং মালিকানা সত্ত্ব এই তিনটি হিসাব আমাদেরকে ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে থাকে। তো এই হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2022-এর যে প্রশ্ন সমাধানের প্রথম পার্ট, এবং 16 থেকে 30 নম্বর যে প্রশ্নগুলো থাকবে এগুলোর জন্য দ্বিতীয় পার্ট আপলোড করা হবে। অবশ্যই এই চ্যানেলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে।